অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট আজ বাড়তে পারে ফ্রিজ, এসি এবং মোবাইল ফোনের দাম, কমতে পারে চিনি, লবণ, আইসক্রিম ও বিদেশি জুসের দর। সিলেটের অধিকাংশ নদ নদীতে বাড়ছে পানি, বন্যার শঙ্কা। ফেনীতে বেড়ি বাঁধে ফাটল, ব্রাহ্মণবাড়িয়ায় উজানের ঢলে প্লাবিত 18 গ্রাম। পটুয়াখালীতে জমজমাট কোরবানির পশুর বেচাকেনা, ভারতীয় এবং মিয়ানমারের পশু না ঢুকলে ফরিদপুরে 4,000 কোটি টাকা বাণিজ্যের আশা। এবং 9 বছর পরেও ঘুরে দাঁড়াতে পারেনি ট্রেনারি শিল্প, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে না ওঠায় মিলছে না LWG সনদ। স্বাগত এখন জনপদে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। আজ দেশের 54তম বাজেট পেশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, যার সম্ভাব্য আকার 7,90,000 কোটি টাকা। সরকার বলছে উচ্চ আকাঙ্ক্ষা বা লুটপাটে ব্যয় না করে প্রয়োজনীয় বাজেটই করা হচ্ছে। এছাড়া সম্ভাব্য বাজেটের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে চলতি অর্থ বছর থেকে 35,000 কোটি টাকা কমিয়ে 2,30,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। বাকিটা জানাচ্ছেন আতাউর নিয়ন। বাজেট পেশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, যার সম্ভাব্য আকার 7,90,000 কোটি টাকা। পতিত আওয়ামী সরকারের সবশেষ 2024-25 অর্থ বছরের বাজেট থেকে এবার 7,000 কোটি টাকা কম ধরা হয়েছে। সরকার বলছে উচ্চ আকাঙ্ক্ষা বা লুটপাটের উন্নয়নে ব্যয় না করে প্রয়োজনীয় বাজেট নেওয়া হচ্ছে। 16 বছরের প্রতি অর্থ বছরে বাজেটের আকার বাড়লেও দেশের অর্থনীতি কয়েক বছর ধরেই মন্দা সময়ে পার করছে। উচ্চ মূল্যস্ফীতির চাপে দিশেহারা সাধারণ মানুষ, ডলার সংকট, রিজার্ভের বড় ক্ষয়সহ বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও বড় বিপদে ছিল বাংলাদেশ। 2009 সালে ক্ষমতায় আসার পর 1,13,000 কোটি টাকার বাজেট সবশেষ প্রায় 8 লাখ কোটি টাকায় নিয়ে গেছে আওয়ামী সরকার। 2008-09 থেকে 2022-23 অর্থ বছর পর্যন্ত বাজেট বাস্তবায়নের গড় হার ছিল 86%, অর্থাৎ অর্থ বছরের শুরুতে যে বাজেট ঘোষণা করা হয়েছিল বছর শেষে এর 14 থেকে 15% অবাস্তবায়িত থেকে গেছে। পরে এ বাজেটের অংশ বছরে বছর আরো বড় হয়েছে। অর্থনীতির কোনো সূত্র না মেনেই প্রতি বছর বাজেট আকার বাড়িয়েছে পতিত আওয়ামী লীগ সরকার। ক্ষমতায় থেকে সহযোগীদের নিয়ে প্রায় 30 লাখ কোটি টাকা আত্মসাৎ, লুটপাট আর পাচারের তথ্য পেয়েছে শ্বেতপত্র কমিটি। ফলে 5 আগস্ট হাসিনার পতনের পর অলীক ও অবাস্তবায়নযোগ্য বাজেট কমিয়ে আনা হয়েছে 7,44,000 কোটি টাকায়। সে সময় বাজেটের আকার দ্বিগুণ বা তিনগুণ হলেও আনুপাতিক হারে বরাদ্দ কমেছে জনগুরুত্বপূর্ণ খাত, স্বাস্থ্য ও শিক্ষায়। বিপরীতে বেড়েছে দেশি বিদেশি ঋণের পরিমাণ। এবার ছাত্র জনতার গণঅভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনে জাতীয় সংসদ না থাকায় বিটিভিতে বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 5,18,000 কোটি টাকা, আর অন্যান্য খাত থেকে এই আয় হবে 46,000 কোটি টাকা। এর মধ্যে বাজেটে ঘাটতি থাকবে 2,26,000 কোটি টাকা। ব্যাংক খাতের পাশাপাশি দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে এই ঘাটতি পূরণ করবে অন্তর্বর্তী সরকার। আগামী অর্থ বছরের সম্ভাব্য বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে চলতি অর্থ বছর থেকে 35,000 কোটি টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 2,30,000 কোটি টাকা, আর 5,60,000 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে পরিচালন ও নন এডিপি খাতে। রাষ্ট্রের নাগরিকদের আর্থসামাজিক উন্নয়ন, সুরক্ষা, মৌলিক সেবার নিশ্চয়তা, কর্মসংস্থান সৃষ্টি, সর্বোপরি বৈষম্য দূর করা ও জনকল্যাণমুখী বাজেট পেশ করার লক্ষ্য নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিগত সময়ে শুধু প্রস্তাবনায় এসব কথা থাকলেও আগামী বাজেটে তা বাস্তবায়ন হওয়ার প্রত্যাশা রয়েছে। নতুন অর্থ বছরে এডিবির সম্ভাব্য বাজেটে 5 খাতেই যাচ্ছে মোট বরাদ্দের 69.93%। এর মধ্যে অন্যতম অবকাঠামো উন্নয়ন, পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, গৃহায়ন ও কমিউনিটি ও স্বাস্থ্য। আর সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে 10 মন্ত্রণালয় ও বিভাগ। আগামী অর্থ বছরের এডিবিতে বরাদ্দ সহ মোট প্রকল্প রয়েছে 1,143টি। ইতোমধ্যে ব্যয় হওয়ায় বিগত সরকারের সময়ে নেওয়া অতি মূল্যায়িত অনেক প্রকল্পই সম্ভাব্য বরাদ্দে রাখা হয়েছে। কিছু কিছু প্রকল্প আছে যেগুলো হয়তো বা আমরা হয়তো গ্রহণ করতাম না, এই সময় হয়তো করতাম না, অগ্রাধিকার হয়তো আমরা দিতাম না, কিন্তু যদি সেগুলো অলরেডি অনেক দূর বাস্তবায়িত হয়ে থাকে তাহলে কিন্তু সেগুলো থেকে পিছিয়ে আসলে অর্থনৈতিক ক্ষতিই হবে আমাদের।
অনেকগুলি আছে যেগুলো আমরা বৈদেশিক ঋণের মাধ্যমে করছি, সুতরাং সেখান থেকে তো পিছিয়ে আসাও যাবে না, চুক্তি আছে। তো সেই সবগুলোতে আমাদের আগামী দিনের যে ব্যয়, সেগুলোকে কিভাবে আমরা হ্রাস করতে পারি, কোনো কম্পোনেন্ট আছে কিনা যে কম্পোনেন্টটা আমরা বাদ দিতে পারি, সেদিকটাতে নজর দিতে হবে। এবারের বাজেট 54তম। ব্যক্তি ও রাজনৈতিক আকাঙ্ক্ষার বাইরে এ বাজেট পেশ করা হবে। যাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, সেই জুলাই আগস্ট বিপ্লবের শহীদ ও আহতদের জন্য বরাদ্দ রাখার কথা রয়েছে। এদের ও মুক্তিযোদ্ধা সহ বিশেষ সুবিধাপ্রাপ্তদের করমুক্ত আয়সীমা রাখা হতে পারে 5,25,000 টাকা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ সহ 2 আসামির মৃত্যুদণ্ডের রায়ের বহাল রেখেছেন হাইকোর্ট। সেখানে আছেন সহকর্মী জাহিদ হাসান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় যে রায় দিয়েছিল বিচারিক আদালত, ওসি প্রদীপকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং পুলিশ পরিদর্শক লিয়াকতকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই দুইজনের মৃত্যুদণ্ড বহাল রেখে এবং এসআই নন্দন কুমার রক্ষিত এবং রোহিত শর্মাকে যেই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, 6 আসামিকে যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, সেই কারাদণ্ড বহাল রাখা হয়েছে। অর্থাৎ বিচারিক আদালতের পুরো রায়টি হাইকোর্ট বহাল রেখেছে এবং প্রত্যেকে 50,000 টাকা করে জরিমানা করেছে। এ বিষয়ে এখন কথা বলবেন অবসরপ্রাপ্ত যে সেনা কর্মকর্তাদের সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে যারা এসেছেন তারা এখন কথা বলবেন এবং মেজর সিনহার পরিবারের সদস্যরা কথা বলবেন। শুকরিয়া জ্ঞাপন করি মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে যে সত্যের একটা নিজস্ব শক্তি আছে, সেটাই কিন্তু আমরা আজকে দেখতে পেলাম। মেজর সিনহা দেশমাতৃকার একজন অনন্য সাধারণ সূর্য সন্তান। তার মোটো ছিল হচ্ছে মানবিকতা, সততা, এগুলোই ছিল তার কিন্তু মোটো, তার জীবনের মোটো। আজকে আমরা এই বিজ্ঞ আদালতের, উচ্চ আদালতের রায়ের মাধ্যমে কিন্তু আমরা সেই সত্যেরই একটা প্রতিফলন দেখতে পেলাম। সকল প্রশংসা আল্লাহর, মহান আল্লাহকে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। একই সাথে আসলে এই রায়ে আমরা সন্তুষ্ট, যদি আপনারা বলেন যে সন্তুষ্ট কিনা, তো সেটা আসলে এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট সেদিনই হব, কারণ আমাদের তো আরও সামনে যেতে হবে, আরও কিছু পথ যেতে হবে, অ্যাপিলেট ডিভিশন আছে। সো ওই ফেজগুলো পার করার পরে যেই দিন রায়টা কার্যকর হবে, যদি একই রায় থাকে এবং রায়টা কার্যকর হয়, সেদিনে আমরা বলবো আসলে আমরা চূড়ান্তভাবে সন্তুষ্ট। তবে কিছুটা একটা কনসার্ন আমার আছে আসলে বাদী হিসাবে, সেটা হচ্ছে আপনারা জানেন তৎকালীন যে সময় ঘটনাটা ঘটেছিল, ওই সময় আসলে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছিল আমাদেরকে। মানে এইটার একটা এইরকম একটা সিচুয়েশনে এইটার বিচার করাটা অনেক কঠিন ছিল আমাদের জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই সময় তৎকালীন যে এসপি সাহেব ছিলেন, এসপি মাসুদ সাহেব ছিলেন কক্সবাজারের, উনি কিন্তু অবশ্যই এটা বলা যাবে না যে চেইন অফ কমান্ডের অর্ডার ছাড়া কোনো কিছু হয়। উনি প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক অবশ্যই ওনার ইনভলভমেন্ট ছিল। তো আসলে ওনাকে যে আমরা কোনোভাবেই আনতে পারিনি এই জায়গাটায়, মানে বিচারের আওতায়, সেই জায়গাটায় কিন্তু একটা অসন্তুষ্টি রয়েছে আমাদের। ওই সময় আমাদের কিন্তু আরেকজনের কথা আমি সবার আগে বলি, ওই সময় সবার আগে যিনি আসলে ইনিশিয়েটিভটা নিয়েছিলেন তিনি হচ্ছেন রাওয়ার, আমাদের তৎকালীন রাওয়ার চেয়ারম্যান আফসার স্যার, যিনি এখন কিন্তু বেঁচে নেই। এবং তার সাথে আমাদের এই যে মোশাররফ স্যারও ছিলেন তৎকালীন সেক্রেটারি জেনারেল। ওনারা কিন্তু প্রথমে এসে ইনিশিয়েটিভগুলো নিয়েছে। এত একটা বৈরী পরিবেশেও কিন্তু ওনারা সামনে এগিয়ে এসেছিলেন। তো আমি কিন্তু ওই অসন্তুষ্টির জায়গাটা বলছি যেটা আছে। এসপি মাসুদকে উনি কিন্তু ধরাছোঁয়ার বাইরে রয়ে গেলেন, উনি তৎকালীন এসপি হওয়া সত্ত্বেও উনি কিন্তু ধরাছোঁয়ার বাইরে রয়ে গেলেন। আর আজকের যে প্রসিডিংটা হয়েছে বা রায়টা হয়েছে, ঐতিহাসিক রায়, যেটা শুধু আমাদের পরিবারের জন্য না, আমাদের দেশের মানুষও যারা ন্যায় বিচার প্রেমী তারা অপেক্ষা করছিল আজকের এই রায়ের জন্য। আমি কৃতজ্ঞতা জানাই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে। অতঃপর আমি কৃতজ্ঞতা জানাই সবাইকে, দেশের আপামর জনগণ যারা আমাদেরকে সাহায্য করেছেন, মনোবল জুগিয়েছেন, সবসময় আমাদের খোঁজ খবর নিচ্ছেন। মিডিয়া আপনারাও সবসময় খুবই অ্যাক্টিভ থেকেছেন। আমাদের রাওয়ার বর্তমান চেয়ারম্যান স্যার যিনি
আমাদের আব্দুল হক স্যার, উনিও কিন্তু এই প্রসেসটাতে প্রথম থেকেই কিন্তু ওনার ইনভলভমেন্ট রয়েছে এবং উনি আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। আমি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্যারকে ব্যক্তিগতভাবে আমরা ওনার কাছে গিয়েছিলাম, উনি সবসময় আমাদেরকে মনোবল জুগিয়েছে, আমাদেরকে যেভাবে সমর্থন করা দরকার ছিল করেছেন, আমাদেরকে এই পরিবারটাকে সমর্থন করেছেন উনি, এবং ওনাকে আমি ধন্যবাদ জানাই। আমি সব বিজ্ঞ লয়ার যারা আমাদের পক্ষে আদালতে লড়াই করেছেন প্রত্যেককে আমি সবার নাম তো বলতে পারবো না, নাম আমার মুখস্থ নেই, প্রত্যেককে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। মাহমুদ ভাই আছেন, উনি প্রথম থেকে আমাদের সাথে ছিলেন, ওনাকে ধন্যবাদ জানাই। আমাদের ব্যারিস্টার সারোয়ার স্যার, ওনাকে ধন্যবাদ জানাই। আসলে নামগুলো তো আমি সব বলতে পারবো না, আমার ভাই এবং তার কোর্সমেট যারা আছে, শাহানুর ভাই, সাইদ ভাই, সবার নাম আমি এখানে বলতে পারবো না, মহসিন ভাই, প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ জানাই। আজকের রায়টা তো কোনো একক বিষয় না, সবার সম্মিলিত প্রচেষ্টা, সবার দোয়া এবং আল্লাহর অশেষ করুণা মেহেরবানির জন্যই হয়তো আমরা এই রায়টা বহাল রয়েছে, যেটা একটা সত্যের একটা জয় বলবো আমি। কিন্তু আমরা এখনো অপেক্ষা করছি এর পরবর্তী ধাপের জন্য। যখন পরবর্তী ধাপটা সম্পূর্ণ হবে এবং যেদিন রায়টা কার্যকর হবে এই রায়টা, সেদিন আমরা বলবো যে আমরা সম্পূর্ণভাবে সন্তুষ্ট। আপু, একটা বিষয় যেটা হলো যে নিম্ন আদালত খালাস দিয়েছিল সাতজনকে, এটি আপনারা একটা আপিল করেছিলেন, সে বিষয়ে হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করেনি। এতে কি আপনাদের কোনো অসন্তুষ্টি আছে অথবা কোনো মনের কষ্টের কারণ আছে? আসলে দেখুন, এখন বিজ্ঞ আদালতের উপর আমাদের পুরো ভরসা রয়েছে। যেহেতু আমরা আপিল করেছি, খুবই স্বাভাবিকভাবে আমরা তো আপিল করবই, তাই না? আমরা আপিল করবেন, আসামি পক্ষে যারা আছে তারা আপিল করবেন, এটা তো স্বাভাবিক একটা প্রক্রিয়া। কিন্তু আমাদের চেয়ে নিশ্চয়ই বিজ্ঞ আদালতের ওনারা অনেক সব কিছু যাচাই বাছাই করেই তো রায়টা দিয়েছেন। তো সেই ক্ষেত্রে আসলে আমরা কোনো অসন্তুষ্টি সেটা বলবো না। যেই রায়টা হয়েছে আজকে, এই রায়টা নিয়ে আমরা সন্তুষ্ট আছি, কিন্তু আমরা এক্সিকিউশনের জন্য ওয়েট করব। আমরা চাইবো দ্রুত অ্যাপিলেট ডিভিশনে যেন নিষ্পত্তি হয় যত দ্রুত সম্ভব। কারণ সেই যদি আপনারা দেখেন 31শে জুলাই 2020 থেকে আজকে 2রা জুন 2025, 1766 দিন পার হয়েছে। সহজ বিষয় নয়, কিন্তু এখনো কিন্তু এক্সিকিউশন হয়নি জিনিসটা। যেদিন এক্সিকিউশন হবে রায়টা, সেদিন আমরা পুরোপুরি সন্তুষ্ট হব। ধন্যবাদ। সরকার পরিবর্তনের কারণে এই রায় পেয়েছেন কিনা? আচ্ছা, এখানে হচ্ছে সরকার পরিবর্তনের কারণে পেয়েছে কিনা আর উনি সেনা কর্মকর্তা হওয়ার কারণে এটা আমাদের জন্য সহজ হয়েছে কিনা, এখন আমাদের দেশের পার্সপেক্টিভ আমার চেয়ে আপনারা অনেক বেশি ভালো জানেন। হ্যাঁ, এখানে অবশ্যই মানে সেনাবাহিনী যে মানুষ, সেনাবাহিনী তো একটা গর্বের জায়গা, তাই না? আমি শুধু সেনাবাহিনী বলবো না, যে কোনো সাধারণ মানুষের যদি ভিকটিম হয় তারও কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। কিন্তু বিচার প্রক্রিয়াটা যেহেতু একটু লেন্দি হয় আমাদের দেশে, সেই জন্য হয়তো সবাই শেষ পর্যন্ত আসতে চায় না, এতগুলো স্টেপ হয়তো পার করতে চায় না। কিন্তু আমার বিশ্বাস সবাই যদি স্টেপগুলো পার করে তারাও বিচার আসলে পাবে না। আমাদের বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আর সরকার পরিবর্তনের কারণে এটা পেয়েছি কিনা, আসলে এটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কোনো সন্দেহ নেই। এখন বর্তমান যে সরকার আছে আমরা বিশ্বাস করি ওনারা ন্যায় বিচারের ধারক এবং বাহক। তো সেই ক্ষেত্রে অবশ্যই বিচারটা ত্বরান্বিত হয়েছে আমরা বলবো, এতে কোনো সন্দেহ নেই। জি, আমার পক্ষ থেকে এতটুকু বলতে চাচ্ছি আপনাদেরকে। আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক, চেয়ারম্যান রিটায়ার্ড আর্ম ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, রাওয়া সংক্ষেপে। এই মামলাটা অনেকেই বলেছেন সেনাবাহিনীর অফিসার আমাদের মেজর সিনহা, কোনো সন্দেহ নাই বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস একজন অফিসার ছিলেন মেজর সিনহা। তিনি অবসরে গিয়েও তিনি দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করছিলেন। বিচার এমন একটা জিনিস, সেখানে মেজর কিংবা সেনাবাহিনী কিংবা সাধারণ মানুষ এতে কোনো পার্থক্য করেন না বিচারকরা। তারা সঠিকভাবে তাদের জাজমেন্ট দিয়েছেন এবং মহান আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ। এবং আমরা সেনাবাহিনীর পক্ষ, 3 বাহিনীর পক্ষ থেকে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি আজকের এই রায়ে। আমরা আশা করি দ্রুততম সময়ে এই রায় কার্যকরী হবে, এটাই আমাদের আশা। এবং আপনারা বিশ্বাস করুন, আমরা আপনাদেরই অংশ। রাওয়া কোনো আলাদা ইনস্টিটিউশন নয়, আপনাদেরই ভাই, আপনাদেরই বাবা, আপনাদেরই আত্মীয় স্বজনের একটা সংগঠন হলো রাওয়া। একই সাথে সামরিক বাহিনী হলো দেশের আপামর জনসাধারণের সেনাবাহিনী। এই সেনাবাহিনী দেশকে স্বাধীন করেছে, প্রত্যেকটা পদে পদে এই দেশের সাথে আমাদের সেনাবাহিনী ছিল, সামরিক বাহিনী ছিল। আজকেও আপনাদের
মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ সহ আরও 2 জনের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে বিস্তারিত জানতে। বাজেট দেশের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেন বিশেষজ্ঞরা। তবে সাধারণ মানুষ কতটুকুই বা বোঝেন বাজেটের এই হিসেব নিকেশ? চাহিদা, যোগান, ঘাটতি, ভর্তুকি আর আমদানি রপ্তানির মতো জটিল বিষয় এড়িয়ে তাদের আগ্রহ পণ্যের দাম বাড়া কমার দিকেই। বরাবরের মতো এবারও এই ফর্দটা ছোট নয়। বিস্তারিত জানাচ্ছেন নাইম আবির। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটে আসছে কর কাঠামোর বড় পরিবর্তন। আমদানি শুল্ক যেমন পুনর্বিন্যাস করা হচ্ছে, তেমনি সম্পূরক শুল্কেও আসছে পরিবর্তন। অনেক পণ্যে নতুন করে শুল্ক বসতে পারে, আবার কিছু পণ্যে কমানো হতে পারে। স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতেই এমন উদ্যোগ। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে প্লাস্টিকজাত হোম ও কিচেন ওয়্যার, একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্যের বর্তমান ভ্যাট 7.5% থেকে বাড়িয়ে 15% হতে পারে। বাড়তে পারে ফ্রিজ ও এসির দাম। এ দুটি পণ্যে উৎপাদন পর্যায়ে বর্তমানে ভ্যাট দিতে হয় 7.5 আসছে বাজেটে তা দ্বিগুণ হতে পারে। মোবাইল ফোন ও ব্লেডের উৎপাদন পর্যায়ে ভ্যাট যথাক্রমে 2 থেকে 2.5% ও 7% হতে পারে। বাড়তে পারে দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত সুতার ভ্যাট। বাড়ার তালিকায় আরও আছে বিদেশি লিপস্টিক, ফেস ওয়াশ, বিদেশি চকলেট ও বিদেশি খেলনার মতো পণ্য। এসব পণ্যে শুল্ক বাড়তে পারে 2 থেকে 2.5 গুণ পর্যন্ত। বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাল্বে 10%, কীটপতঙ্গ মারার উপকরণ আমদানিতে 15%, সিমেন্টের মতো পণ্যে বাড়তে পারে 15 থেকে 25% কাস্টমস শুল্ক। এছাড়াও বাড়তে পারে ব্যাটারি চালিত রিকশার মোটরের কাস্টমস শুল্ক, সিগারেটের পেপার, তামাক বীজ, সয়াবিন মিল ও উড়োজাহাজের কাস্টমস শুল্ক। প্রতি মেট্রিক টনে চিনির শুল্কায়ন মূল্য 500 টাকা কমতে পারে। কমার তালিকায় আরও আছে জ্বালানি তেল, বাটার, লবণ, কম ফ্যাটযুক্ত সয়াবিন তেল, বিদেশি জুস ও পশুখাদ্যের দাম। সরবরাহ পর্যায়ে আইসক্রিমের সম্পূরক শুল্ক কমানো হতে পারে 5%। 16 থেকে 40 আসন বিশিষ্ট বাস আমদানিতে 5% ও মাইক্রোবাসের সম্পূরক শুল্কও কমতে পারে 10%। ক্যান্সার, কিডনি ও রক্তনালী রোগের ওষুধ প্রস্তুতকারকদের জন্য অতিরিক্ত 79 পণ্য শুল্কমুক্ত করা হতে পারে। কমতে পারে দেশীয় কাগজ, কালির দাম। 15% মূল্য সংযোজন কর ছাড় দেওয়া হতে পারে এলএনজি আমদানিতে। ইস্পাত শিল্পের কাঁচামাল, দেশীয় সফটওয়্যার রপ্তানি ও হিমাগারের যন্ত্রপাতির উপর শুল্ক মওকুফ করবার পরিকল্পনা করছে সরকার। নাইম আবির, এখন, ঢাকা। কোরবানির ঈদের বাজার ধরতে ফরিদপুরের খামারিরা লক্ষাধিক পশু প্রস্তুত করেছেন। ঈদ বাজারে অবৈধভাবে পশু আমদানি না হলে ভালো ব্যবসার আশাও করছেন খামারিরা। দেশের বাজারে যেন ভারতীয় এবং মিয়ানমারের পশু ঢুকতে না পারে সে বিষয়ে প্রশাসনের কঠোর অবস্থানের প্রত্যাশা খামারিদের। এদিকে জেলায় এবছর কোরবানির পশু বিক্রি ঘিরে 4,000 কোটি টাকা বাণিজ্যের আশা প্রাণী সম্পদ বিভাগের। ফরিদপুর থেকে মফিজুর রহমান শিপনের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। ঈদুল আজহাকে সামনে রেখে গবাদি পশু বাজারে তোলার আগে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ফরিদপুরের খামারিরা। সম্পূর্ণ দেশীয় খাবারে চলছে পশু লালন পালন। জেলায় ছোট বড় মিলিয়ে খামারির সংখ্যা 8,000-এর বেশি। গরুর পাশাপাশি প্রস্তুত করা হয়েছে মহিষ, ছাগল ও ভেড়া। তবে জেলার 9টি উপজেলায় 40টি হাটের পাশাপাশি এসব পশু পৌঁছে যাবে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন বাজারে। তবে পশুর দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। আর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত ও মিয়ানমার থেকে পশু ঢুকলে লোকসানের শঙ্কাও আছে খামারিদের। যে দামে কিনা সে দাম হচ্ছে না, মেলা কম দাম। হাটে হাসিলের দামটাও বেশি মনে হইতেছে। টোটালি আমাদের মানে টাকাটা বেশি হয়ে যায়। গরুর দাম কম, এজন্য আমরা যারা কিনে আনছি গ্রাম থেকে হাটে আমাদের লস যাচ্ছে। এদিকে কৃত্রিম উপায় বা ক্ষতিকারক স্টেরয়েড ব্যবহার করে মোটাতাজা করা পশু শনাক্তকরণ ও কোরবানিতে সুস্থ পশু নিশ্চিত করতে হাটগুলোতে কাজ করছে প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা। কোরবানি হাটে প্রায় 40টির মতো হাট থাকবে, 18টা প্রায় মেডিকেল টিম থাকবে। আমাদের মেডিকেল টিমের দায়িত্ব ক্রেতা বিক্রেতা তাদের সহযোগিতা, তাদের বোঝানো, কোনো গরু অসুস্থ হলে দিলে দেখা, কেউ কোনো অসুস্থ গরু আনলে সেটাও চেক করা। কোরবানি ঘিরে পশু বিক্রিতে এবছর ফরিদপুরে 4,000 কোটি টাকার বেশি লেনদেনের আশা করছেন ব্যবসায়ীরা। এখন ফরিদপুর।
টানা কয়েকদিনের ভারী বৃষ্টি এবং উজানের ঢলে বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর পানি। অনেক স্থানে বাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক গ্রামের হাজারো মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন আজিজুল সঞ্চয়। তবে শুরুতে সিলেটের খবর জানতে চাই। শুভ, এখন পর্যন্ত কতটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে, আর বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নিতে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ আপনার নজরে পড়েছে কিনা? রওশন, আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের সীমান্তবর্তী এলাকা জকিগঞ্জে এবং জকিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মোমিনপুরে আমরা রয়েছি এবং আপনি দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনে লোকালয়গুলা সবগুলোই কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। প্রায় এখানের শত শত গ্রামবাসী কিন্তু এখন পানির সাথে যুদ্ধ করছেন এবং সেই যুদ্ধটি গত কয়েক বছর যাবৎ কিন্তু এই এলাকার মানুষ করছেন এবং পানির তীব্র স্রোত আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রবল স্রোতের মধ্যে দিয়ে তারা লড়াই করে যাচ্ছেন এবং আপনি যেমনটি প্রশ্ন করেছিলেন, সিলেটের কিন্তু প্রায় 11টি পয়েন্টের প্রায় অর্ধেকের বেশি পয়েন্ট কিন্তু এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি একটু তথ্য জানিয়ে রাখতে চাই, আমলশিদ যে পয়েন্ট রয়েছে সেই আমলশিদ পয়েন্টে কিন্তু আমরা দেখেছি যে কুশিয়ারার যে পানি সেটি কিন্তু বিপদসীমার 184 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর পাশাপাশি যদি আমি কানাইঘাটের সুরমা পয়েন্টের কথা বলি, সেটিও কিন্তু 84 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর পাশাপাশি শেওলাতেও আমরা দেখেছি যে 45 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর পাশাপাশি যদি আমি অন্যান্য পয়েন্টের কথা বলি, সুরমা কুশিয়ারা ছাড়াও ধলাই এবং সারি নদীর পানিও কিন্তু বিপদসীমা ছুঁই ছুঁই করছে। সিলেট নগরীতেও যে সুরমা বয়ে গেছে সেটিও কিন্তু বিপদসীমা ছুঁই ছুঁই করছে এবং পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে কিন্তু প্রায় অর্ধেকের বেশি জায়গায় কিন্তু এই অবস্থা সৃষ্টি হয়েছে এবং আমি জকিগঞ্জে যেখানে রয়েছি সেটির অবস্থাও কিন্তু অত্যন্ত নাজুক বলা চলে। গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে রাত 3টার দিকে হঠাৎ করে কুশিয়ারার যে ডাইক, সেই ডাইকটি ভেঙে যায় এবং লোকালয়ে প্রবল বেগে পানি প্রবেশ করতে থাকে এবং এক পর্যায়ে এলাকাবাসী খুব চেষ্টা করেন ভোর থেকে এবং সকাল পর্যন্ত তারা অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যান। তবে তাদের একটি ক্ষোভ রয়েছে, তারা বলছেন যে আসলে পানি উন্নয়ন বোর্ড সহ স্থানীয় সরকার সহ অনেকে কিন্তু এখানে এসে তাদের যে কাজ করার কথা প্রতি বছর তারা একটা আশ্বাস দেন, কিন্তু সেই আশ্বাসই তাদের পূরণ হয় না এবং যে কারণেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বানবাসী হয়ে পড়েন হাজার হাজার মানুষ। তো এইরকম একটি দুর্ভোগের মধ্য দিয়ে কিন্তু সিলেটের জকিগঞ্জ, বিয়ানীবাজার সহ অনেক কয়েকটি উপজেলা রয়েছে। তো আমার কাছে এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতির সবশেষ। সিলেটের বন্যা পরিস্থিতির খবর জানছিলাম। এবার একটু ব্রাহ্মণবাড়িয়া যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, জানাবেন যে এখন পর্যন্ত কতটি গ্রাম প্লাবিত হয়েছে, সেখানকার সবশেষ কি পরিস্থিতি দেখছেন? রোশন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দক্ষিণ, মনিয়ন্দ এবং নোবরা, এই 3টি ইউনিয়নের অন্তত 18টি গ্রাম কিন্তু এই যে পাহাড়ি ঢলের পানি এবং যে টানা বৃষ্টিপাত সেই পানিতে প্লাবিত হয়েছে এবং সব মিলে এখন পর্যন্ত প্রায় 450-র মতো পরিবার কিন্তু পানিবন্দী অবস্থায় আছে বলে আমরা উপজেলা প্রশাসনের কাছ থেকে তথ্য পেয়েছি। আমি কথা বলেছিলাম আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম রাশিদুল ইসলামের সঙ্গে। তিনি জানিয়েছেন যে তারা গতকাল সকাল থেকে মূলত এই যে ভারতের উজান থেকে যে নেমে আসা যে পানির ঢল সেটি এই আখাউড়ার যে সীমান্তবর্তী গ্রামগুলোতে প্রবেশ করতে থাকে এবং তারপর থেকে কিন্তু এই যে সীমান্তবর্তী কালিকাপুর, বঙ্গেরচর, আব্দুল্লাহপুর, ইটনাসহ বেশ কয়েকটি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছবিতে। আমি এখন হচ্ছে আখাউড়া স্থল বন্দর সংলগ্ন যে কালিকাপুর গ্রাম সেখানে আছে। সেখানে কিন্তু আমরা দেখেছি যে আজকে সকালে কিন্তু অর্থাৎ গতকাল মধ্যরাত থেকে কিন্তু বৃষ্টিপাত হয়নি, যার ফলে কিন্তু সকাল থেকে পানি কিছুটা কমতে শুরু করেছিল। তবে আবার আপনি নিশ্চয়ই রোশন এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি। ঠিক আধা ঘন্টা ধরে কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির ফলে কিন্তু এখন আবার কিন্তু পানি বাড়তে শুরু করছে। আমরা কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়ার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মঞ্জুর আহমেদের সঙ্গে। তিনি জানিয়েছেন যে মূলত হাওড়া নদীর যে পানি আছে সেটি কিন্তু এখন বিপদসীমার 52 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে, যার ফলে এখানে কিন্তু একটি বন্যার আরো কিন্তু ভয়াবহতার কিন্তু সংখ্যা তৈরি হয়েছে। এছাড়া আখাউড়ার কর্নেল বাজার এলাকায় যেই হাওড়া নদীর যে বাঁধটি আছে সেটি কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। তিনি কিন্তু আমাদেরকে বলেছেন যে আসলে এই যে হাওড়া নদীর যে বাঁধটি সেটি কিন্তু এখন ঝুঁকিপূর্ণ অবস্থা আছে, তবে তারা চেষ্টা করছেন যে বাঁধটিকে কোনোভাবে যেন রক্ষা করা যায়, সেই চেষ্টাটি কিন্তু তারা করছেন। তবে সব মিলে বলা যেতে পারে এখন পর্যন্ত আখাউড়ার যে 3টি ইউনিয়নে কিন্তু 450-র মতো পরিবার পানিবন্দী অবস্থায় আছে এবং পরিবারগুলোর জন্য কিন্তু এখন পর্যন্ত 11টির মতো আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং এই আশ্রয়কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত 50 জনের মতো অবস্থান নিয়েছে। তবে জিএম রাশিদুল ইসলাম
যিনি ইউনু, তিনি বলছেন যে মূলত যারা আসলে পানিবন্দী অবস্থায় তারা রয়েছেন তাদেরকে তারা উদ্ধারের চেষ্টা করছেন, কিন্তু তারা মূলত তাদের যেই গবাদি পশু বা ঘরের যে মূল্যবান জিনিসপত্র আছে সেগুলোর জন্য আসলে তারা আসলে কিন্তু তারা আসতে চাচ্ছে না। তবে তারা বলছেন যে তারা ইতিমধ্যে এসব পরিবারগুলোর মধ্যে কিন্তু শুকনো খাবার সহ অন্যান্য যেসব ত্রাণ সহায়তা আছে সেটি কিন্তু তারা বিতরণ করছেন, এবং সব মিলে বলা যেতে পারে যদি আজকে যদি বৃষ্টিপাত না হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু পানি কমতে শুরু করতে পারে, এবং সেক্ষেত্রে বলা যেতে পারে যে আগামীকাল সকাল থেকে কিন্তু এই যে বন্যা পরিস্থিতি যেটি তৈরি হয়েছে সেটি কিন্তু অনেকটাই উন্নতি হবে। তো আমার কাছে এই ছিল আখাউড়া থেকে এখানকার যেই বন্যা পরিস্থিতি তার সবশেষ তথ্য। ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেটের বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে গেল কয়েকদিনের টানা বৃষ্টিপাতে বিভিন্ন জায়গায় ঘটেছে পাহাড় এবং সড়ক ধসের ঘটনায়। একই সাথে বৃষ্টি আর উজানের ঢলে নির্মাঞ্চল প্লাবিত হয়ে দেখা দিয়েছে বন্যার সংজ্ঞায়। বিষয় বিস্তারিত জানাতে আমাদের সাথে রাঙামাটি থেকে যুক্ত হয়েছেন জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, আপনি তো সকাল থেকেই আমাদের সাথে যুক্ত হয়ে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন। এলাকাবাসীকে কি নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে কিনা? রোশন, আপনি জানেন যে গত কয়েকদিন ধরে যে টানা বর্ষণ শুরু হয়েছিল রাঙামাটি, তারপরে মূলত জেলা প্রশাসন উপজেলা প্রশাসন থেকে ব্যাপকভাবে প্রচারণা চালানো হয়েছিল যে রাঙামাটি জেলায় 246টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, মূলত সেই আশ্রয় কেন্দ্রগুলো ভরে তোলার কথা ছিল এমনটাই। কিন্তু আমরা দেখেছি যে আসলে সেভাবে মানুষের উপস্থিতি আমরা দেখতে পাইনি। এর মধ্যে রাঙামাটি শহরে 29টি ঝুঁকিপূর্ণ এরিয়া চিহ্নিত করা হয়েছে জেলা প্রশাসন থেকে, কিন্তু সেখানে 26টি আশ্রয় কেন্দ্র খোলা হলেও মাত্র 2টিতে মানুষজনের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। এর মধ্যে একটি লোকনাথ মন্দির, যেখানে 90 জন মানুষ বসবাস করছেন গত 3 দিন ধরে, এবং একই সঙ্গে রাঙ্গামাটি শহরের আরেকটি আশ্রয় কেন্দ্র রয়েছে সরকারি স্কুল, সেখানে 61 জন উঠেছেন। এর বাইরে উপজেলাগুলোতে যে আরো যে কয়েকটি উপজেলা রয়েছে সেখানেও আসলে কিছু সংখ্যক মানুষ, সব মিলিয়ে আসলে 672 জন মানুষের আমরা আশ্রয় কেন্দ্রগুলোতে দেখতে পেয়েছি। যেটি হয়েছে যে 2017 সালে 13 জন পাহাড় ধসের ঘটনার পরেই মূলত প্রশাসন প্রতি বছর বর্ষা মৌসুম আসলে ব্যাপকভাবে তাদের মাঠে কার্যক্রম চালান এবং মানুষজনকে আশ্রয় কেন্দ্রে নিতে বলেন। আমরা দেখেছি গতকালও জেলা প্রশাসক এবং জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার তিনি মাঠে এসে আসলে মানুষজনকে আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নিতে বলেছেন, কিন্তু আমরা সেইভাবে আসলে দেখতে পাইনি। কারণ এখানে যে 29টি ঝুঁকিপূর্ণ এরিয়া শুধু পৌর এলাকায় আমরা চিহ্নিত করেছে জেলা প্রশাসন, সেই বিষয়টি জানি। সেখানে আসলে 5,000-এর বেশি পরিবার ঝুঁকিপূর্ণ বসবাস করে, যেখানে 20,000 মানুষ, কিন্তু তাদের উপস্থিতি ছিল খুবই কম। এর বাইরে উজানের ঢলে মূলত রাঙ্গামাটির যে বিলাইছড়ি, জুরাইছড়ি এবং বাগাছড়ি নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। আমরা সেখানেও আসলে যত সময় যাচ্ছে পানি বাড়ার খবরটা বাড়ছে। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সবশেষ। রোশন। রাঙামাটি থেকে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। এদিকে টানা কয়েকদিনের বৃষ্টির পর চট্টগ্রাম নগরীর অনেক এলাকায় সড়ক এবং নির্মাঞ্চল এখনও ডুবে আছে। খাল নালায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শেষ না হওয়ায় পানি নামছে না বলে দাবি স্থানীয়দের। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আতুরার ডিপোর হাজির পাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাইসাল করিম। ফাইসাল, জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে আসলে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। রওশন, চট্টগ্রাম নগরীর যেসব এলাকা মূলত বছরের পর বছর ধরে জলাবদ্ধতার দুর্ভোগে আছে এবং যেসব এলাকার মানুষ হারে হারে টের পায় জলাবদ্ধতা কী জিনিস, যেখানে রান্নার চুলো বন্ধ হয়ে যায় জলাবদ্ধতার কারণে, তেমন একটি এলাকায় আছি। সেটি চট্টগ্রামের পাঁচলাইশের আতুরার ডিপোর হাজিপাড়া এলাকা। এখানে যে পানিটি জমে আছে সেটি কিন্তু আসলে গত কয়েকদিনের বৃষ্টির পানি নয়। এখানে স্থানীয়রা বলছেন যে গত এক সপ্তাহ থেকে 10 দিন ধরে সব পানি জমে আছে এবং এই এলাকাগুলোতে মূলত পানি উঠলে সেটি এক সপ্তাহ বা 10 দিনের আগে নামে না। অধিকাংশ সড়ক কিন্তু এখন এভাবেই ডুবে আছে। আমরা এই এলাকাটির প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার এলাকা দেখেছি, সেখানে অধিকাংশ এলাকায় মানুষ হাঁটু থেকে গোড়ালো পানিতে এবং কোমর পানিতে কিছু কিছু স্থানে দেখেছি যে তাদেরকে হেঁটে তাদের বাসায় যেতে হচ্ছে, কিংবা এখান থেকে মূল সড়কে গিয়ে উঠতে হচ্ছে। দীর্ঘ প্রায় 30 মিনিট ধরে অনেকে কিন্তু হেঁটে এখান থেকে তাদের মূল সড়কে গিয়ে উঠতে, এবং স্থানীয়রা বলছেন যে এখানে অনেক এলাকায় কিন্তু অনেক বাসা বাড়িতে কিন্তু চুলোয় রান্না ওঠেনি এবং প্রায় এই 1 থেকে 1.5 কিলোমিটার এলাকার মধ্যে 300 থেকে 400 পরিবার, অর্থাৎ প্রায় 3 থেকে 4 হাজার মানুষের একটি বসবাস এখানে। এবং এই এলাকাটির দুই পাশে কিন্তু 2টি খাল আছে। তারপরও কিন্তু তারা বলছেন যে এখানে যে খালগুলোতে চলমান যে প্রকল্প, সে প্রকল্পের কাজ এখনও চলমান রয়েছে, যে কারণে পানিগুলো সেভাবে নামতে পারছে না। আরেকটি অভিযোগ পাওয়া গেছে, এখানে যে নালাগুলো আছে সেগুলোর সাথে খালের কিন্তু কোনো সংযোগ নেই, যে কারণে এই পানিগুলো নামার জন্য যেই স্থান, সেই স্থানটি কিন্তু এখানে নেই। এবং তারা চট্টগ্রামের
ইউনিয়নের নগরপিতার কাছে দাবি করেছেন যে আসলে এই সমস্যাটি সমাধানের জন্য এখানে খালের কাজ যাতে দ্রুত শেষ করা হয় এবং এখানে যে নালাগুলো আছে সেগুলো যাতে খালের সাথে একটি সংযোগ করা হয় এবং এই এলাকার পানি কিন্তু আরও প্রায় 8 থেকে 10 দিন থাকবে বলে বলছেন, যে কারণে এখানে যে কোরবানির ঈদ সেটিও কিন্তু অনেকে এখানে করছেন না, তারা কিন্তু অন্য জায়গায় বাসা ভাড়া নিয়ে এখন সেখানে কোরবানির ঈদ করবেন বলে আমরা এখানকার স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। রওশন। চট্টগ্রামের জলাবদ্ধতার সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ফাইসাল করিম। 2017 সালে চামড়া এবং চামড়াজাত পণ্যের বাজার বিস্তারের জন্য ট্যানারি শিল্পের স্থানান্তর করা হয় সাভারের হেমায়েতপুরে, কিন্তু গত 9 বছর পরেও ঘুরে দাঁড়াতে পারেনি এই শিল্প। মালিকরা বলছেন সিটিপি এবং বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে গড়ে না ওঠায় পাওয়া যাচ্ছে না LWG সনদ। এতে মুখ ফিরিয়ে নিচ্ছে ইউরোপীয় ক্রেতারা। হুমায়ুন কবিরের প্রতিবেদন। চামড়া শিল্পের ইউরোপের ক্রেতাদের আকৃষ্ট করতে রাজধানীর হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে স্থানান্তর করা হয় ট্যানারি শিল্পকে। এমনকি চামড়া শিল্পকে পরিবেশ বান্ধব করে লেদার ওয়ার্কিং গ্রুপের সনদও পাওয়া যাবে বলে আশ্বাস দেওয়া হয়। তবে 9 বছর পার হলেও সেভাবে দাঁড়াতে পারেনি এই নগরী। ব্যবসায়ীরা জানান সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ এখনও শেষ হয়নি, ফলে কঠিন বর্জ্যের কোনো স্থায়ী ব্যবস্থাপনা গড়ে না ওঠায় পাওয়া যাচ্ছে না LWG সনদ। সঠিক পরিকল্পনার অভাবে বিপুল বিনিয়োগের ব্যবসাও এখন বন্ধের পথে। আমাদের মূল প্রবলেম হচ্ছে সিইটিপি ওয়েস্ট ম্যানেজমেন্ট। এই দুটো জায়গা ঠিক হয়ে গেলে আমাদের চামড়া কিন্তু ইনশাল্লাহ আমরা খুব রিসেন্টলি ঘুরে দাঁড়াতাম। আমরা এখন লোকাল ব্র্যান্ডের কাছে চামড়া বিক্রি করা লাগে। এবারে ঈদে ঢাকার মধ্যকার চামড়া দ্রুত সময়ের মধ্যে প্রক্রিয়ার জন্য 10 দিন ঢাকার বাইরের চামড়া প্রবেশে সরকারের কড়াকড়িকে সাধুবাদ জানান ব্যবসায়ীরা। আর সিইটিপি কর্তৃপক্ষের দাবি গতবারের তুলনায় এবার প্রস্তুতি অনেক ভালো। রেকটিফিকেশন এবং আপগ্রেডেশনের জন্য আমরা যোগাযোগ চালিয়ে যাচ্ছি। এর জন্য আমাদের ফান্ডের প্রয়োজন। আশা করছি আমরা এই ফান্ডগুলো পেয়ে গেলে আমরা আমাদের সিটিপি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা পৌঁছাতে পারবো। প্রতিনিয়ত পরিবেশ ও ধলেশ্বরীর পানি দূষণের কারণে বাংলাদেশের ট্যানারি শিল্প LWG সদস্য হতে পারেনি। এতে বৈশ্বিক স্বীকৃতির অভাবে আন্তর্জাতিক বাজারের চেয়ে কম মূল্যে চামড়া রপ্তানি করতে বাধ্য হচ্ছে বাংলাদেশি ব্যবসায়ীরা। হুমায়ুন কবির, এখন সাভার। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ভোলার লঞ্চ ঘাটগুলোতে টহল জোরদার করেছে কোস্টগার্ড। একই সাথে অবৈধ স্পিড বোট এবং ফিটনেসবিহীন নৌযানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, এখন পর্যন্ত ফিটনেসবিহীন নৌযানের জন্য কি কোনো জরিমানা করা হয়েছে কিনা? আর ঈদের তো আর বেশি সময় বাকি নেই, সেক্ষেত্রে লঞ্চ ঘাটগুলোতে যাত্রীর চাপ কেমন দেখছেন? রওশন, ঈদকে সামনে রেখে ভোলার লঞ্চঘাটগুলোতে যাত্রীদের ভিড় বাড়তে শুরু করছে। যাত্রীরা যাতে নির্বিঘ্নে নারীর টানে বাড়ি ফিরতে পারে সেই লক্ষ্যে কিন্তু কোস্টগার্ড দক্ষিণ জোনের পক্ষ থেকে আজ সকাল থেকে ভোলার ইলিশা লঞ্চঘাটে টহল জোরদার রেখেছে। এই সময় তারা শুধু লঞ্চের যে যাত্রীরা রয়েছে তাদের সন্দেহভাজন ব্যক্তিদেরকে তাদের ব্যাগ তল্লাশি করছে এবং এছাড়াও যে সকল অবৈধ স্টিল বডি, স্পিড বোট এবং ফিটনেসবিহীন নৌযান রয়েছে সেগুলোর তদারকি করছে এবং তাদেরকে জেল জরিমানার আওতায় নিয়ে আসার কথাও কিন্তু আমরা কোস্টগার্ড দক্ষিণ জোনের সূত্রে আমরা জানতে পেরেছি। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, 15ই মার্চ থেকে কিন্তু 15ই অক্টোবর পর্যন্ত এই দীর্ঘ 7 মাস ভোলার মেঘনা নদীতে ফিটনেসবিহীন বিশেষ করে সি সার্ভে ব্যতীত নৌযান চলাচল বন্ধ রেখেছে। এই সময়টা যাতে বিশেষ করে ঈদের মৌসুমে যাতে এই ফিটনেসবিহীন নৌযান অথবা অবৈধ স্টিল বডি বা স্পিড বোট যাতে চলাচল করতে না পারে সেই দিকেও কিন্তু কোস্টগার্ড দক্ষিণ জোনের নজরদারি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা শুধু কোস্টগার্ডের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছে ভোলার শুধু ইলিশা লঞ্চ ঘাট নয়, ভোলার প্রায় 17টি ঘাটে কিন্তু নৌরুটে কিন্তু তাদের এই টহল জোরদার অব্যাহত রয়েছে। তারা জানিয়েছেন যে ভোলার ভেদুরিয়া, ভোলার খেয়াঘাট এবং ভোলার ইলিশা ঘাটে, ভোলার ফেরিঘাটে প্রতিটি ঘাটে কিন্তু তাদের টহল জোরদার রয়েছে বলেও তারা জানিয়েছেন। এই সময়টা তারা সন্দেহভাজন ব্যক্তিদের ব্যাগ তল্লাশি করার চিত্র আমরা দেখতে পেয়েছি। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে সর্বতথ্য। রওশন। ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ঈদকে সামনে রেখে ময়মনসিংহে চড়া মশলার বাজার কেজিতে দাম 5,000 ছাড়িয়েছে এলাচ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে নগরীর মেছুয়া বাজার মশলা মহল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, বাজারে এই যে দাম বাড়ার কারণে ব্যবসায়ীরা কি বলছেন?
রসুন ঈদ যতই ঘনিয়ে আসছে ময়মনসিংহের মেছুয়া বাজারে আমরা রয়েছি মশলা মহলে। আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে আসলে মশলার বাজার দর কিন্তু ততই আসলে সরগরম হয়ে উঠছে এবং দামটাও কিন্তু অনেক আগের থেকে চড়া। বিশেষ করে আজকে মেছুয়া বাজার মশলা মহলে এসে যেটা আমরা দেখতে পেরেছি, পেঁয়াজ, আদা, রসুন থেকে শুরু করে এই যে মশলা জাতীয় পণ্যগুলো রয়েছে, যেমন পেঁয়াজ 50 টাকা, রসুন 120 টাকা, আদা 180 টাকা এর মধ্যে রয়েছে। সুতরাং পেঁয়াজ, রসুন, আদার ক্ষেত্রে কিছুটা স্বস্তি মিলেছে। আলু বিক্রি হচ্ছে 20 টাকা করে, কিন্তু অন্যান্য যে মশলা জাতীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু দাম বেড়েছে। বিশেষ করে যে মশলা জাতীয় যেমন হলুদ, মরিচ, দারুচিনি, আমরা দেখতে পাচ্ছি যে ঈদকে সামনে রেখে প্রচুর ক্রেতা সমাগম দেখতে বিভিন্ন দোকানগুলোতে ক্রেতারা ভিড় করছেন। আমরা মরিচের গুঁড়া দেখতে পাচ্ছি, মরিচের গুঁড়া যেগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে আপনার 300 টাকা কেজি এবং হলুদের গুঁড়া বিক্রি হচ্ছে 280 টাকা কেজি। পাশাপাশি মসুর ডাল যেটা চিকন সেটি 130 টাকা, মোটা মসুরের ডাল বিক্রি হচ্ছে 120 টাকা। এবং পাশাপাশি যেটা বলছিলাম যে এলাচের কথা, এলাচটা সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে যে এলাচ ছিল 51-5200 টাকা, সেটি কয়েকশো টাকা বেড়ে কিন্তু আজকে সর্বোচ্চ ভালো মানের যে এলাচটা রয়েছে সেটি 5600 টাকা বিক্রি হয়, যেহেতু বিদেশ থেকে আমদানি করতে হয় এই পণ্যগুলো। এবং পাশাপাশি লং যেগুলো রয়েছে, লং বিক্রি হচ্ছে 1400 টাকা করে, মৌরি 200 টাকা কেজি, ধনিয়া বিক্রি হচ্ছে 180 টাকা, দারুচিনি 500 টাকা, জিরা বিক্রি হচ্ছে 600 টাকা কেজি। এবং সেই সাথে যে অন্যান্য যে মশলাগুলো রয়েছে সেগুলো কিন্তু 20 টাকা 30 টাকা করে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে। যেটা ব্যবসায়ীরা বলছেন যে দাম বাড়তে থাকার কারণে মোটামুটি যারা আসলে যারা একটু বেশি করে মশলা কিনতেন তারা কিন্তু আসলে তাদের পরিমাণে কিন্তু কাটছাট করছে। যেহেতু ঈদকে সামনে রেখে রসনা বিলাসের অন্যতম মাধ্যমে এই মশলা জাতীয় পণ্য, তারপরেও কিন্তু আসলে যতদূর সম্ভব আমরা দেখতে পাচ্ছি ভালো বেচা কেনা হচ্ছে এবং দামটা কিন্তু মশলার বেশি চড়া রয়েছে ময়মনসিংহে। সব মিলিয়ে এই ছিল রসুন ময়মনসিংহ থেকে মশলার বাজারের সর্বশেষ খবর আমার কাছে। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন ইমতিয়াজ আহমেদ। ভরা মৌসুমে রাজশাহীর বাজারে সরবরাহ বেড়েছে লক্ষণভোগ, ক্ষীরসাপাত, গোপালভোগ সহ বিভিন্ন জাতের আম। এতে কমেছে দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী শিরোল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, বাজারে আমের সরবরাহ বেড়েছে, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? রসুন আসলে জুনের শুরু থেকেই আমের ভরা মৌসুম হয় রাজশাহীতে এবং এখন বাজারগুলো দেখছি আমরা ভরপুর আম। এখানে বিভিন্ন জাতের সুমিষ্ট যে আমগুলো রয়েছে সেগুলো কিন্তু পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। এখানে পাইকারিভাবে যেমন বিক্রি হয় একইভাবে কিন্তু খুচরা দামেও আসলে বিক্রি হয়। সুতরাং এই যে আসন্ন যে কোরবানির ঈদ, এই সময় যেই বাজারে যে যোগানটি বেড়েছে আমের, সেই কারণে কিন্তু খুচরা বাজারে আসলে দামটি খানিকটা কমে এসেছে বলা যায় এবং এই কারণেই যে বেচা কেনা সেটি আসলে বাড়তি। আমরা রাজশাহীর শিরোল বাজারে আছি। এখান থেকে আজকের বাজারে আসলে যেটি লক্ষ্য করা যাচ্ছে, ক্ষীরসাপাত বিভিন্ন মানের আসলে আছে। সেক্ষেত্রে 1800 থেকে শুরু করে প্রায় 2300 টাকা মন দরে আসলে বিক্রি হচ্ছে এখানে, প্রায় 70 থেকে 75 টাকা কেজি। এবং অন্যান্য যে সমস্ত আমগুলো রয়েছে, বিশেষ করে গোপাল আজকের বাজারে এখানে খানিকটা কম অন্যান্য দিনে থেকে, আজকে প্রায় 2200 থেকে 2400 টাকা মন দরে বিক্রি হয়েছে, 60 টাকা থেকে 65 টাকা এবং সর্বনিম্ন 55 টাকা কেজি। এই সময় কিন্তু আসলে আমের দামটি আসলে অন্যান্য বছরের থেকে খানিকটা কম, কেননা আসন্ন যে ঈদ সেটিকে ঘিরে আসলে ক্রেতাদের মনোযোগ বা যারা ব্যাপারী তাদের মনোযোগ একটু ভিন্ন জায়গায় রয়েছে। তারপরেও আসলে এই যে আমের যোগান, সেক্ষেত্রে যে খুচরা বাজারের দাম সেটি নিয়ে আসলে ক্রেতাদের মধ্যে এক ধরনের সন্তুষ্টি আছে। আসন্ন ঈদের সময় আসলে আম তারা নিজেদের সংগ্রহে রাখতে চাচ্ছেন এবং সুস্বাদু এই আম আসলে যারা আত্মীয় পরিজন রয়েছে তাদেরকেও আসলে উপহার দিতে চাচ্ছে। সেক্ষেত্রে আমরা এখানে যে দামগুলো দেখছি সেইখানে ক্রেতাদের সাথে কথা বলে দেখেছি, তারা খানিকটা সন্তুষ্টি প্রকাশ করছেন এবং বিভিন্ন জায়গায় আম পাঠাচ্ছেন। যদিও আসলে কুরিয়ার সার্ভিস কালকের পর থেকে আসলে আম নেওয়া খানিকটা তারা বন্ধ করবে, কারণ আসলে এই ঈদের সময় আসলে এইটির পরিবহনের খানিকটা ভোগান্তি বা নানা ধরনের সমস্যা হয়ে থাকে। সুতরাং খুচরা বাজারে স্থানীয়ভাবে যে বিক্রি সেটি আসলে বেড়েছে এবং এই যে বেচাকেনা সেটি আসলে দর, সেই দরে আসলে সাধারণ ক্রেতার সন্তুষ্টি আছে। তো এই ক্ষেত্রে রসুন আমরা রাজশাহীর শিরোল বাজারটিতে যেখানে আছি সেখান থেকে বিক্রেতারা যেটি বলছেন যে এই অবস্থাতে আসলে ক্রেতারা তারা পাচ্ছেন এবং ঈদ করতে নানানজন যখন বাড়ি ফিরছেন তখন কিন্তু আমের বাজারে একটু ঢু মারছেন এবং সেখান থেকে সুমিষ্ট আম কিনছেন। তো এইরকম আরও পুরো মাস জুড়ে এরকম রমরমা ব্যবসা থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো রসুন, এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজশাহীর আমের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।
শেষ করছি এখন জনপদে, তার আগে শিরোনামগুলো আরও একবার। মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল, বাকি 6 আসামির যাবজ্জীবন, রায় দ্রুতই কার্যকরের প্রত্যাশা। সিলেটের অধিকাংশ নদ নদীতে বাড়ছে পানি, বন্যার শঙ্কা, ফেনীতে বেড়ি বাঁধে ফাটল, ব্রাহ্মণবাড়িয়ায় উজানের ঢলে প্লাবিত 18 গ্রাম। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট আজ, বাড়তে পারে ফ্রিজ, এসি এবং মোবাইল ফোনের দাম, কমতে পারে চিনি, লবণ, আইসক্রিম ও বিদেশি জুসের দর। এবং 9 বছর পরেও ঘুরে দাঁড়াতে পারেনি ট্যানারি শিল্প, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে না ওঠায় মিলছে না LWG সনদ। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে যুক্ত থাকতে ভিজিট করুন youtube.com/c/ekontv।